হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল। নমস্কার, দেখছেন হাল্লা বল। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি বর্ণি শিখা। শুরুতে হেডলাইন্স। স্বাদ 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 এসে গেছে স্বাদ আর সব বাদ টুক টুক চুক চুক লাগাও চুমুক জন মনে তোর তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর স্বাদের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ 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 রেগার কাজের মজুরি প্রদানের দাবিতে কৈলাসহরের বাবুবাজার ইরানি পথ অবরোধ করল পশ্চিম মিয়াজিদ হাওড়া পঞ্চায়েতের যুব কংগ্রেস কর্মীরা। অভিমানে আইপিএফটি দল ছেড়ে মহারাজা প্রদ্যুৎ কিশোরের সাথে যোগ দেওয়ার ঘোষণা দিলেন ধলাই জেলা আইপিএফটি নেতৃত্ব কৃষ্ণধর বর্মা। রাজ্য সার্বিক উন্নয়নে রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে এগিয়ে চলছে। বিধানসভায় বললেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। বিধানসভার বিভিন্ন বিষয় নিয়ে পদ্ধতিগত বিচ্যুতি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের ঘৃণ্য এবং বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ধিক্কার জানান ত্রিপুরা বিধানসভা। চলে আসছে বিস্তারিত সংবাদে। রেগা শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের দাবিতে শুক্রবার বাবুর বাজার ইরানি পথ অবরোধ করে গৌরনগর ব্লকের পশ্চিম ইয়াজি খাওড়া গ্রাম পঞ্চায়েতের যুব কংগ্রেস কর্মীরা। সকাল 11টা থেকে দীর্ঘ 2.5 ঘন্টা চলে যুব কংগ্রেস কর্মীদের এই পথ অবরোধ আন্দোলন। পরে গৌরনগর ব্লকের ভিডিওর আশ্বাসে পেয়ে আন্দোলনকারীরা পথ অবরোধ মুক্ত করলেন। কৈলাসহরের গৌরনগর আরটি ব্লকের পশ্চিম ইয়াজি খাওড়া গ্রাম পঞ্চায়েতের রেগা শ্রমিকদের দিয়ে 27 দিনের একটি কাজ করানো হয়। 27 দিনের কাজের 15 দিনের ডিমান্ড হয়, বাকি 12 দিনের কাজের ডিমান্ড এখনো হয়নি। তদুপরি এখন পর্যন্ত সংশ্লিষ্ট রেগা শ্রমিকরা এই কাজের 1 পয়সাও মজুরি পাননি। মজুরি পাওয়ার দাবিতে সংশ্লিষ্ট রেগা শ্রমিকরা একাধিকবার গৌরনগর ব্লক কর্তৃপক্ষের সাথে দেখা করে দাবি জানান, কিন্তু এতে কোনো কাজ না হওয়াতে শুক্রবার পশ্চিম ইয়াজি খাওড়া গ্রাম পঞ্চায়েতের যুব কংগ্রেস কর্মীরা রেগার মজুরি পাওয়ার দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে বাবুর বাজার ইরানি রাস্তা অবরোধ করেন। সকাল 11টা থেকে এই পথ অবরোধ শুরু হয়। রেগা শ্রমিকরা এই পথ অবরোধে সামিল হন। এই পথ অবরোধ আন্দোলন প্রসঙ্গে যুব কংগ্রেস নেতা মমিন আলী জানান, 27/1/2019 মাইক যুগে পঞ্চায়েত সেক্রেটারি এবং জিআরএস পঞ্চায়েত সচিব এবং জিআরএস এ মাইক যুগে প্রচার করে সুনাউল্লাহ সাহেবের পিসারিতে রেগার কাজ হবে। সেই মোতাবেকে আমরা রেগার শ্রমিকরা উড়ি কুদাল নিয়ে কাজ করতে যাই এবং একটানা 27 দিন কাজ করার পরে 15 দিনের ডিমান্ড হয় এবং বাকি যে 13 দিনের ডিমান্ডও আজ অবধি হয় নাই এবং যে 15 দিন কাজ হয়েছে ওই 15 দিনের টাকাও আজ অবধি পেমেন্ট হয় নাই। তা আমরা সাধারণ গরিব মানুষ, রেগার শ্রমিক, ওরা খেটে খাওয়া মানুষ, অনেক দিন ধরে কাজ করেছে, অনেক দোকানে বাকি রেখেছে। যদি সঠিকভাবে ওরা সঠিক টাইমে যদি রেগার পেমেন্ট না পায় তাহলে ওরা কিভাবে চলবে? ওরা ওনারে মারা যাবে। কাজ কবে থেকে কবে পর্যন্ত হয়েছিল? কাজটা স্টার্ট হয়েছিল 28 তারিখ থেকে, জানুয়ারির 28 তারিখ থেকে কাজ হয়েছিল, স্টার্ট হয়েছিল। মানে কয়দিন চলছিল? 27 দিন কাজ হয়েছে। তো এখনো পর্যন্ত একদিনও পেমেন্ট এবং 15 দিনের ডিমান্ড হয়েছে, বাকি কাজের ডিমান্ডও আজ অবধি হয় নাই। আমরা
এই বিষয়ে গণনগরের বিডিও মহোদয়ের নিকটে আমরা একবার নয় বারবার গিয়েছি এবং উনি যাওয়ার পরে উনি বলছেন ঠিক আছে আমি পঞ্চায়েত সচিবকে বলে দিব জিআরএস কে বলে দিব আপনাদের এটা ডিমান্ড হয়ে যাবে। তারপরের দিন আবার জিজ্ঞাসা করলে ম্যাডাম কি হয়েছে, ঠিক আছে আমি একটু বিজি আছি বলে দিব। এমন করে আজকে ডিমান্ডের ডেট আমরা ছিল 11 তারিখে ডিমান্ডের ডেট ছিল লাস্ট ডেট, তারপরে ডিমান্ডের তারিখ ছিল, কিন্তু আজ অবধি আমাদের কোনো ডিমান্ড হয় নাই। সামনে এই পথ অবরোধ আন্দোলনের খবর পেয়ে গৌরনগর আরডি ব্লকের ভিডিও সোমদেব আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে যান এবং আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেন। ভিডিও সোমদেব আগামী সোমবার রেগা শ্রমিকদের মজুরি প্রদান করা হবে বলে আশ্বাস দেন। এই আশ্বাস পেয়ে দীর্ঘ 2.5 ঘন্টা বাদে আন্দোলনকারীরা বাবুর বাজার ইরানি পথ অবরোধ মুক্ত করেন। ব্যুরো রিপোর্ট, খালাপুর। কৈলাসহরের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে শুক্রবার কৈলাসহর জেলা এনএসইউআই এর আহ্বানে একদিনের ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন রাজ্য এনএসইউআই সভাপতি রাকেশ দাস। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ বদরুজ্জামান, কৈলাসহর জেলা এনএসইউআই সভাপতি জুবের আহমেদ মান সহ অন্যান্যরা। সম্মেলনে 2018 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। এসইউআই এর এই কৈলাসহর জেলা সম্মেলনে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সদলে ব্রাত্য থাকা এবং পুরনো দলে বল থেকে তেমনভাবে গুরুত্ব না দেওয়ায় অভিমানে নিজ দল ছাড়লেন ধলাই জেলা আইপিএফটি নেতৃত্ব কৃষ্ণধন দেববর্মা। পাশাপাশি বিজেপি জোট আইপিএফটি সরকার গঠনের পর উপজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ না করা এবং মাধববাড়ির ঘটনায় আইপিএফটির ভূমিকায় ক্ষুব্ধ হয়েও দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে শুক্রবার সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন। আগামী 4 মার্চ শতাধিক আইপিএফটি সমর্থক সহ মহারাজা প্রদ্যুৎ কিশোরের সাথে যোগ দেবেন বলেও জানালেন তিনি। অভিমানে নিজ দল আইপিএফটির সাথে সব সম্পর্ক ছিন্ন করে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত ধরলেন ধলাই জেলার আইপিএফটি নেতৃত্ব কৃষ্ণধন দেববর্মা। শুক্রবার আমবাসা মহকুমার জগন্নাথপুরস্থিত নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে দলত্যাগের কথা জানান কৃষ্ণধন দেববর্মা। নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, উপজাতিদের জনসমর্থন নিয়ে আইপিএফটিকে পাঠানো হয়েছে বিধানসভায়, কিন্তু এখন পর্যন্ত উপজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি তাদের। এমনকি ধলাই জেলায় কোনো সভাতে এখন আমাকে ডাকা হয় না। তিনি আরো অভিযোগ করেন, বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন করার পর আইপিএফটির পুরনো কর্মীদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। জনগণ 184 জন রাজতের কথা বলেই আমাদের সমস্ত উপজাতি ভাই বোনেরা একত্রিত করার পরে আজ ভোট দিয়ে ছাড়া গণতন্ত্রের মাধ্যমে আইপিএফটিকে বিধানসভা পাঠানো, সেই গুলি বর্ষণের আহতদের চিন্তা করেই আমি এই আইপিএফটির সঙ্গে শূন্য করে আমি উদ্যোগটা নিলাম। শুধু আমি না, আমাদের আমবাসা এবং কমলপুর সাব ডিভিশন, 2টা সাব ডিভিশন মিলিয়ে হয়তো 1-2 জন বাদে আমাদের আইপিএফটি বিভাগীয় কমিটির সদস্য, সেন্ট্রাল কমিটি, এক্সিকিউটিভ মেম্বার যেমন মেসরিয়া স্বপন দেববর্মা এক্সিকিউটিভ। পাশাপাশি মাধববাড়িতে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে আইপিএফটির তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা না নেওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত বলে জানান। তিনি জানান, পরিবর্তনের পর আইপিএফটির আচরণ বুঝে এবং স্বজাতির জন্য কাজ করতে পারবে না বলেও তিনি দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং মহারাজা প্রদ্যুৎ কিশোরের সাথে যুক্ত হচ্ছেন বলে জানালেন কৃষ্ণধন দেববর্মা। এবং ওই কারণে আমি এই দুঃখের কারণে আমি চিহ্নিত করে এখনো চলে যেতেছি। আমি তো এখনো রাজা তো বলে না আপনার পার্টি ছাড়া এখানে আসো, আমি তো আইপিএফটি এখনো থাকতে পারে, কিন্তু তাদের যে আচরণটা বুঝিয়ে আমি এখন এটা জাতির জন্য কাজ করতে পারবো না এই চিন্তা করে যে জায়গাতে অ্যামেন্ডমেন্ট বিলের জন্য আন্দোলন করা হয়েছে, এরপরেও যদি ওই যারা আন্দোলন করছে তারা হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদী, তাদের বিরুদ্ধে তো সবাই তো একজোট হয়ে তো আমরা আন্দোলন করলাম। এমনকি 2017-তে এই ত্রিপুরাতে
আইএনপিটি এনসিটি ফোরাম তৈরি করে তো ওইটার বিরোধিতা করলো। এখন আবার যদি সেই বিরোধিতা করার পরে আবার যদি সেই বিজেপির সাথেই চলে যান তাহলে তার বিরোধিতা করা কি মানে? ওই কারণে আমি সবগুলি চিন্তা করেই আমি এখন এই তোমার জাতি পয়লা ওগুলো পার্টি তাদের সঙ্গে আমি চলে যাওয়ার জন্য আগ্রহী হলাম। সবশেষে আইপিএফটি নেতৃত্ব কৃষ্ণধন দেববর্মা জানালেন, আমবাসা কমলপুর মহকুমার উপজাতিদের নিয়ে তিনি উপজাতি বাঁচাও মঞ্চ তৈরি করেছেন। সেই মঞ্চের শতাধিক জনসমর্থন নিয়ে আগামী 4 মার্চ এক সভার মাধ্যমে তিনি আইপিএফটি দল ছেড়ে মহারাজা প্রদ্যুৎ কিশোরের সাথে যোগ দেবেন। পাশাপাশি এও জানান, আগামী দিনে তিনি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে চলার ও আন্দোলনের নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোর্ড। বহিষ্কৃত বিজেপি নেতার আস্ফালনে পণ্ড হয়ে গেল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ঘটনা বিশালগড়ের অরবিন্দ বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ে, তাতে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সঞ্চারিত। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যাকে প্রধান অতিথি করা হয়েছিল সে নাম পছন্দ হয়নি স্থানীয় বহিষ্কৃত বিজেপি নেতা সঞ্জু দেবনাথের। তাতেই আস্ফালন দেখিয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পণ্ড করে দিল ওই বহিষ্কৃত বিজেপি নেতা। ঘটনা বিশালগড়ের অরবিন্দ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়। কার্যত বিজেপির বিশালগড় মন্ডল সভাপতি রায় নারায়ণ রায়কে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি করা হয়েছিল, তাতেই বহিষ্কৃত নেতার গোসা। ঘটনায় এই সঞ্জু দেবনাথ বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যানকে রাস্তায় ধমকে কুচকে দেন। আর তাতেই গত বুধবারের বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় কর্তৃপক্ষ বাতিল করে দেয় বা স্থগিত রাখে। এরপর বৃহস্পতিবার এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটি সভায় বসে। সে সময়ও বহিষ্কৃত বিজেপি নেতা সঞ্জু দেবনাথ বিদ্যালয়ে এসে আস্ফালন শুরু করে। এমনকি অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের সভাপতি রাকেশ দেবনাথকেও নাকি প্রণীত করার চেষ্টা করে। সে কথা নিজে জানিয়েছে রাকেশ বাবু। তারপরে আমি যখন এই কথা বললাম যে নিতাই চৌধুরী কেন প্রধান অতিথি থাকতে হবে, এটার মধ্যে কি আছে, তখন স্কুলের মাস্টাররা সামনে এসএমসি কমিটির সামনে সবার সামনে আমার চোর নিয়ে আয় মারতে। সঞ্জু দেবনাথ কে? সঞ্জু দেবনাথ আমাদের বর্তমান অরবিন্দনগর পঞ্চায়েতের প্রধানের হাজবেন্ড মীরা দেবনাথ। প্রধানের নাম মীরা দেবনাথ, ওনার হাজবেন্ড সঞ্জু দেবনাথ। তো সঞ্জু দেবনাথ তার প্রধানের তার বউয়ের নেতৃত্বে প্লাস যত কিছু কথা কই অনেক সময় প্রায় সময় আমরা সাথে আগে সে ভূত প্রেসিডেন্ট আসলে এখন বরখাস্ত হয়েছে। বুঝলেন তো, এই বহিষ্কৃত বিজেপি নেতা সঞ্জু দেবনাথের স্ত্রী মীরা দেবনাথ আবার অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। সে জেরেই এই বহিষ্কৃত নেতার গায়ে ও মনে এত জোর, এবং সে জোরেই কার্যত বন্ধ হয়ে গেল অরবিন্দ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ঘটনায় বিদ্যালয়ের পড়ুয়ারা যেমন হতাশ, তেমনি শিক্ষক শিক্ষিকা মহল হতবাক, নিশ্চুপ। তবে গ্রামবাসীর মধ্যে কিন্তু ক্ষোভের আগুন ধুমায়িত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। হোস্টেলে সুপারকে বদলির প্রতিবাদে গাবর্দির শ্রীনগর হোস্টেলের ছাত্রীরা শুক্রবার সকালই পথ অবরোধ করল। পরে সকাল 10টা নাগাদ জম্পুই জেলার এসডিএম এর হস্তক্ষেপে ছাত্রীরা পথ অবরোধ মুক্ত করল। যেকোনো দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে পথ অবরোধ এখন রাজ্যে রেওয়াজে পরিণত। সে মতো হোস্টেল সুপার পুষ্পবাণী দেববর্মাকে বদলের প্রতিবাদে গাবর্দি শ্রীনগর হোস্টেলের ছাত্রীরা পথ অবরোধ করল। শুক্রবার সকাল 7টায় ছাত্রীরা পথ অবরোধে নামে, তাতে স্বভাবতই সংশ্লিষ্ট সড়কে যান চলাচলে বেঘাত সৃষ্টি হয়। পথ অবরোধকালে ছাত্রীরা হোস্টেল সুপার পুষ্পবাণী দেববর্মার বদলির প্রতিবাদে স্লোগান দিতে থাকে। খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় শ্রীনগর থানার পুলিশ। তখনও ছাত্রীরা পথ ছাড়তে নারাজ। এরপর জম্পুই জেলার এসডিএম সঞ্জীব দেববর্মা ঘটনাস্থলে এসে ছাত্রীদের বুঝিয়ে সুঝিয়ে পথ অবরোধ মুক্ত করেন। সকাল 10টা পর্যন্ত এই পথ অবরোধ চলে, পরে যান চলাচল স্বাভাবিক হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।
তেলিয়ামুড়া হাসপাতালের ইমার্জেন্সি ব্লক সাইড বোর্ড সর্বস্বে পরিণত। নতুন ভবন নির্মাণের পরেও চালু হয়নি এই এমার্জেন্সি ব্লক। রোগীদের দুর্ভোগ, নেশাখোরদের আড্ডাখানায় পরিণত এই পরিত্যক্ত এমার্জেন্সি ব্লক। ঘটা করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন হলেও আজ পর্যন্ত নতুন হাসপাতাল ভবনের ইমার্জেন্সি ব্লকটি চালু হয়নি। কার্যত ইমার্জেন্সি ব্লক সাইনবোর্ড সর্বস্বে পরিণত। জানা গেছে, চিকিৎসক স্বল্পতার কারণে দীর্ঘ কয়েক বছর বাদেও ইমার্জেন্সি ব্লকটি চালু হয়নি। স্বভাবতই তা চালু না হওয়ায় রোগীদের দুর্ভোগ অব্যাহত। এদিকে ইমার্জেন্সি ব্লক চালু না হওয়ায় পরিত্যক্ত অবস্থায় তা নেশাখোরদের আড্ডাখানায় পরিণত। সমাজদ্রোহীরাও এই পরিত্যক্ত ইমার্জেন্সি ব্লকটিকে তাদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত করেছে। সাধারণ মানুষ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর এই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল এবং পরিত্যক্ত ইমার্জেন্সি ব্লকটি অনতিবিলম্বে পরিদর্শনের দাবি তুলেছে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণের মাধ্যমে বছরের প্রথম অধিবেশন শুরু হলো এদিন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু। শুক্রবার এই বাজেট অধিবেশন শুরু হয়েছে। আর বছরের প্রথম অধিবেশন হয় নিয়ম মতো রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কির ভাষণের মাধ্যমে শুরু হলো এই বাজেট অধিবেশন। অধিবেশনে রাজ্যপালের ভাষণের পর শুরু হয় রাজ্যপালের ভাষণের উপর আলোচনা। এরপর পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি বোমা বিস্ফোরণে জওয়ানদের শহীদ হওয়ার ঘটনায় শোক প্রস্তাব গৃহীত হয় এবং শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আগামী সোমবার পেশ করা হবে 2019-20 অর্থ বছরের রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। রাজ্য সার্বিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি অনুসরণ করে এগিয়ে চলছে। শুক্রবার বিধানসভায় প্রথা অনুযায়ী বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রাজ্যের রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। বক্তব্যে পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। শহীদ পরিবারের পরিজনদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। শুক্রবার রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে দ্বাদশ রাজ্য বিধানসভার দ্বিতীয় বাজেট অধিবেশন শুরু হয়েছে। এদিন 2019 সালের প্রথম বিধানসভার অধিবেশন হয়। প্রথা অনুযায়ী বিধানসভায় ভাষণ দেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। ভাষণের শুরুতেই জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান রাজ্যপাল। শহীদ পরিবারের পরিজনদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন রাজ্যপাল। जम्मू कश्मीर के पुलवामा जिले में पाकिस्तान पोषित आतंकवादियों द्वारा सैन्य बलों पर एक संगठित आतंकी हमले का सामना करना पड़ा है। हृदय विदारक इस आतंकी घटना में केंद्रीय रिजर्व पुलिस बल के हमारे 40 से अधिक साहसी वीर जवान शहीद हुए हैं और अनेक जवान घायल हुए हैं। मैं इस बात के लिए निश्चिंत हूँ कि यह सदन राष्ट्रविरोधी ताकतों के द्वारा अंजाम दिए गए सहायतापूर्ण घटना की एक स्वर में कड़ी निंदा के लिए मेरे साथ सहमत होगा। मैं माननीय सदस्यों से आग्रह करता हूँ कि भारत माता की सेवा में अपने कर्तव्यों का पालन करते हुए शहीद हुए उन वीर जवानों को श्रद्धांजलि अर्पित करने के लिए आप सब मेरे साथ आए। त्रिपुरावासियों की ओर से मैं शहीद वीर जवानों के बहादुर परिवारों के प्रति गंभीर संवेदना प्रकट करता हूँ। বিধানসভায় প্রদত্ত ভাষণে রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি বলেন, এক ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরাবাসী এক নতুন সরকার নির্বাচন করেছিলেন। 1 বছর পূর্ণ হতে চলেছে এই নতুন সরকারের। রাজ্যের জনগণকে দেওয়া আশ্বাস অনুযায়ী আমার সরকার রাজ্যের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সবকা সাথ সবকা বিকাশ নীতি অনুসরণ করে এগিয়ে চলছে। चुनाव के बाद त्रिपुरा की जनता ने नए सरकार का चुनाव किया था, जो कि अपने कार्यकाल का 1 वर्ष पूर्ण करने जा रही है। त्रिपुरा की जनता से किए हुए वायदों के अनुरूप मेरी सरकार सबका साथ सबका विकास के ध्येय को लेकर चौमुखी विकास के मार्ग पर आगे बढ़ रही है। রাজ্যপাল জানান, বিগত 1 বছরে কেন্দ্র রাজ্য সম্পর্ক নতুন ভাবে গড়িয়ে তুলতে আমার সরকার এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিবন্ধকতামূলক সুযোগ সন্ধানী নীতির পরিবর্তে ত্রিপুরার জনগণের স্বার্থে সমন্বয় ভিত্তিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সুদৃঢ় করা হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা বিভিন্ন জনমুখী প্রকল্প সার্থকভাবে রূপায়ণ সম্ভব হয়েছে। केंद्र एवं राज्य सरकारों के संबंधों को पुनर्वासित करने के लिए मेरी सरकार ने पिछले 1 वर्ष से
नया दृष्टिकोण अपनाया है। त्रिपुरा के बेहतर हित को ध्यान में रखते हुए प्रतिरोधी अवसरवाद के बजाय हमने सहकारी संघवाद फेडरल स्ट्रक्चर की राह त्याग की है और इस दृष्टिकोण का लाभ हमें प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में केंद्र सरकार के द्वारा शुरू की गई जनहितैषी योजनाओं को सफल अमल के रूप में देखने को मिल रहा है। এদিনে বিধানসভার প্রথমবারের মতো ভাষণ দিলেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। সর্বমোট 64টি বিষয়ের ওপর আলোকপাত করে মোট 57 মিনিট বক্তব্য রাখেন রাজ্যপাল। পরে বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব উত্থাপন করেন সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। প্রস্তাবটি সমর্থন করেন সরকারি মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায়। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল্ট। বিধানসভার কার্যপ্রণালীতে কিছুটা অসঙ্গতি থাকায় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। তিনি জানান, এই সমস্ত বিষয়গুলো আগে কখনো বিধানসভায় পরিলক্ষিত হয়নি। প্রায় 1 বছর হতে চলছে বিজেপি আইপিএফটি জোট সরকারের। এর মধ্যে এই নিয়ে চতুর্থবার অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা অধিবেশন, কিন্তু এখনো বিধানসভার ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যদের আনকোরা মনোভাব কাটেনি। পাশাপাশি কার্যপ্রণালী পালনেও এই আনকোরা ভাব লক্ষ্য করা গেছে। এদিন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয় দ্বাদশ বিধানসভার চতুর্থ অধিবেশন। রাজ্যপালের ভাষণ নিয়ম অনুযায়ী প্রথমে বিধানসভায় ডে হয়, পরে বিধানসভার সদস্যদের হাতে ভাষণের প্রতিলিপি পৌঁছায়। এরপর সাংবাদিকরা প্রতিলিপি পেয়ে থাকেন, কিন্তু শুক্রবার রাজ্যপালের ভাষণ ডে হবার আগে সদস্যদের কাছে পৌঁছানোর আগে সাংবাদিকদের হাতে ভাষণের প্রতিলিপি পৌঁছে যায়। প্রথম দিনের দ্বিতীয় বেলার অধিবেশনের শুরুতেই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। এদিন প্রাইভেট মেম্বার্স রেজলিউশনে বিধায়ক আশিস দাসের আনা একটি প্রস্তাবেও পদ্ধতিগত সামঞ্জস্য ছিল না। এই বিষয়টিও ধরিয়ে দেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। বিরোধী দলের উপনেতা বলেন, অ্যাসেম্বলি হচ্ছে রুলস ক্রিয়েট করার অর্গানাইজেশন। বিধানসভায় এই ধরনের প্রস্তাব তিনি দেখেননি বলেও জানান। আমি নিয়মের কথা বলছি, এটা তো বলা হচ্ছে সবার ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষি দপ্তর। অ্যাসেম্বলি কোনোদিন কোনো একটা দপ্তরকে কোনো ডাইরেকশনস বা নির্দেশ বা প্রস্তাব দিতে পারে। হ্যাঁ, যা আমি এখান থেকে প্রস্তাব নিয়ে ত্রিপুরা সরকারের অনুরোধ করতে পারি অথবা আমি কেন্দ্রীয় সরকারের অনুরোধ করতে পারি। অ্যাসেম্বলি তো ইজ নট এ সেকেন্ডারি থিং। অ্যাসেম্বলি হচ্ছে রুলস বা ইয়ে ফ্রেম করা অর্গানাইজেশন। এখানে সরকারকে আমি দপ্তরের কথা বলে দিচ্ছি। সরকার থাকলে তো ঠিক আছে, ত্রিপুরা সরকারকে অনুরোধ করছে। তারপরে সরকার যখন সিদ্ধান্ত হয়, সরকার তার কাজ করার দায়িত্ব সরকার, তাকে সেই দপ্তরকে সেই দায়িত্ব দেবে। কিন্তু বিধানসভা তো এই ধরনের প্রস্তাব আমার অন্তত এই বিধানসভার জীবনে আমি দেখিনি কোনো দপ্তরকে এই সিদ্ধান্ত নিয়ে অনুরোধ করে। এটা কোনো সময় হয়নি। হ্যাঁ, এটা হয় না। বিরোধী দলের উপনেতা বক্তব্য খণ্ডন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। মন্ত্রী বলেন, এমন প্রস্তাব আনা যেতে পারে। এ নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলের উপনেতা অযথা সময় নষ্ট করছেন বলেও মন্ত্রী সুদীপ রায় বর্মন জানান। কেন্দ্র সরকারের যে ঐতিহাসিক প্রকল্পের যে ঘোষণা, আমাদের রাজ্য সরকার বিধানসভা রাজ্য সরকারকে বলছে দৃষ্টি আকর্ষণ করুন। দৃষ্টি আকর্ষণ করার মানে কি? দৃষ্টি আকর্ষণ করার মানেটা হচ্ছে দ্রুত বাস্তবায়ন, দ্রুত রূপায়ণ লক্ষ্য। তো obviously we can hear it when this assembly is a department to draw the attention of any department. There is no harm in it. A ample of times we have drawn the attention of this assembly. Many times, there are innumerable number of times we have drawn the attention of various departments. So what is that? এগুলো বলার জন্য যদি বলেন তো কিছু করার নেই। আর আমাদের ডেপুটি স্পিকার আপনার তারপরে যদি বুঝতে হবে এমেন্ডমেন্ট আছে, ওরা তো তারপরেই কথা, উনি তো এমেন্ডমেন্ট জানেন। এমেন্ডমেন্ট না জানেন না তো আপনি পারমিশন দিয়েছেন কিভাবে জানেন না? এইটা হচ্ছে নট সাপোজড টু স্যার। নিশ্চয়ই আপনি এমেন্ডমেন্ট এর আপনি তাড়াতাড়ি দিতে হবে। ইউ আর কাটিং দ্য রাইট অফ দ্য পার্লামেন্ট মেম্বার টু রেসপন্ড টু দিস রেজলিউশন। এটা একটা প্রস্তাব, ওনার সময়টা প্রস্তুত করছেন, আপনি দাঁড়িয়ে
এদিন বিভিন্ন সদস্যদের দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর বিভিন্ন মন্ত্রীরা বিবৃতি দেওয়ার দিন বিধানসভার শেষ দিনে দেবেন বলে জানানোর ক্ষোভ প্রকাশ করেন উপনেতা বাদল চৌধুরী। তিনি জানান, শেষ দিনে সব বিবৃতি দেওয়া হলে এ নিয়ে আলোচনার বেশি সুযোগ থাকে না। ব্যুরো রিপোর্ট, হালাপুর। উচ্চশিক্ষার বিকাশ এবং মান উন্নয়নের লক্ষ্যে বিধানসভায় ত্রিপুরা স্টেট হায়ার এডুকেশন কাউন্সিল বিল উত্থাপন করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান আইনের গাইডলাইন অনুসারে শিক্ষা পরিষদ গঠন করা প্রয়োজন হয়ে পড়ে, তাই এই বিলটি আনা হয়েছে। 2018-19 অর্থবর্ষে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড থেকে 384 জনকে মোট 12,52,90,000 টাকা ঋণ প্রদান করা হয়েছে। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রমেন্দ্রচন্দ্র দেবনাথ কর্তৃক আনিত এক তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানিয়েছেন। শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রমেন্দ্রচন্দ্র দেবনাথের এক তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ জানান, 2018-19 অর্থবর্ষে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড মোট 384 জনকে 12,52,90,000 টাকা ঋণ প্রদান করেছে। এর মধ্যে 340 জনকে 11,59,85,000 টাকা দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করেছে এবং 40 জনকে উচ্চশিক্ষার জন্য 93,05,000 টাকা ঋণ প্রদান করেছে। কিন্তু ফেব্রুয়ারিতে কিন্তু আমি দেখেছি 384 জনকে মোট 12,52,90,000 টাকা ঋণ প্রদান করেছে। এর মধ্যে 344 জন 11,59,50,000 টাকা দীর্ঘমেয়াদী ঋণ এবং উচ্চশিক্ষার জন্য ঋণ মাত্র 40 জন 93 লক্ষ টাকা 93,05,000 টাকা। ব্রিটিশ সরকার দিলে ব্রিটিশ সরকার এগুলি দেশ থেকে স্বাবলম্বীর ক্ষেত্রে। সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী আরো জানান, ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেডে নির্বাচিত বোর্ড অফ ডাইরেক্টরেটস এর মেয়াদ গত 9/5/2018 ইংরেজি তারিখে উত্তীর্ণ হয়ে যায়। নিগম কর্তৃপক্ষ সমবায় সমিতি নিবন্ধক ত্রিপুরা সরকার নিকট বোর্ড অফ ডাইরেক্টরস নির্বাচনের জন্য সুপারিশ করে। সমবায় সমিতি নিবন্ধক বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার প্রেক্ষিতে নির্বাচন সম্পন্ন করার জন্য নিগমের একজন প্রশাসক এবং নির্বাচন পরিচালনার জন্য একজন নির্বাচন আধিকারিক নিয়োগ করে। সমবায় সমিতির নিবন্ধক কর্তৃক নিযুক্ত নির্বাচন আধিকারিকের তত্ত্বাবধানে গত 30/10/2018 তারিখে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টরস এর নির্বাচন সম্পন্ন হয় এবং 8/11/2018 তারিখে নির্বাচিত বোর্ড অফ ডাইরেক্টরসদের দ্বারা নিগমের চেয়ারম্যান নির্বাচন করা হয় এবং নোটিফিকেশন জারি করা হয়। বর্তমানে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের কাজকর্ম স্বাভাবিকভাবে এবং ঋণদান প্রক্রিয়াও দ্রুত গতিতে চলছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। 11 মাসের জোট সরকারের প্রশাসনিক কাজকর্মে তীব্র অসন্তুষ্ট শাসক দলের বিধায়ক দেবাচন্দ্র রাঙ্খল শুক্রবার বিধানসভাতেই প্রশাসনের হালচাল নিয়ে বিধায়ক দেবাচন্দ্র রাঙ্খল ওনার অসন্তোষ ব্যক্ত করেন। শাসক দলের বিধায়কের এমন আচরণের রাজ্য রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জনের সৃষ্টি হয়েছে। 11 মাস বয়সী জোট সরকারকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি বিধায়ক দেবাচন্দ্র রাঙ্খল। 10 মাস আগে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচের প্ল্যান করা সত্ত্বেও এখন পর্যন্ত মহকুমা প্রশাসন থেকে সদুত্তর পাননি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তিনি এদিন বিধানসভায়। শুক্রবার ছিল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন। সিপিআই বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী এমন নিরীহ প্রশ্নে খোদ শাসক দলের বিধায়ক থেকে যে এমন অগ্নিশলাকা ছুটে আসবে তা হয়তো ঘৃণাক্ষরেও টের পায়নি ট্রেজারি বেঞ্চ। এদিন তপন চক্রবর্তীর প্রশ্ন ছিল অর্থমন্ত্রীর জিষ্ণু দেববর্মার কাছে। তিনি জানতে চেয়েছিলেন বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা 35 লাখ থেকে বাড়িয়ে 50 লাখ করা হবে কিনা। এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, এখনো সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। তারপরই বিধায়ক মফস্বর আলী সুশান্ত চৌধুরী বলেন, মহকুমা শাসকের যেন বলা হয় এই বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করার ব্যাপারে তারা যেন আরো দ্রুত কাজ করেন।
ঠিক এরপরে উঠে দাঁড়ালো প্রাক্তন বিরোধী দল নেতা তথা বিধায়ক দেবাচন্দ্র রাঙ্গাল। তিনি বলেন 10 মাস আগে মহকুমা শাসককে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করার জন্য পরিকল্পনা রিপোর্ট জমা দিতে বলা হলেও এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি। এতে দেবাচন্দ্র রাঙ্গালের বক্তব্য থেকে প্রশ্ন উঠছে, তাহলে প্রশাসন কি সরকারের কথা শুনছে না? না, শুধু মন্ত্রীদের দু একজনের আদেশ ছাড়া অন্য কারো কথাই আর ধর্তব্যের মধ্যে রাখছে না প্রশাসনের আধিকারিকরা। না হলে একজন বিধায়ক, তাও সরকার পক্ষের, তিনি 10 মাস ধরে বলে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করাতে পারছেন না। না, বিরোধী পক্ষ থেকে যে বারবার বলা হচ্ছে রাজ্যে আইন এবং প্রশাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে, এই হীরা যুগে তারই সমর্থন মিলল শাসক দলের বিধায়কের গলাতেও। ব্যুরো রিপোর্ট, হালাবোল। শুক্রবার বিধানসভা অধিবেশনে 2018-19 অর্থবর্ষের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করলেন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। মোট 62 রিমান্ডের পর 945,05,020 টাকার অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করলেন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা নির্দেশ ছাড়াই মোটর চালিত প্যাডেল রিকশার মোটর খোলার ব্যাপারে নেতৃত্ব দিয়ে বরখাস্ত হলেন ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস। বরখাস্ত হওয়া ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলার রাজপথে চলতি মোটর চালিত প্যাডেল রিকশা উচ্ছেদের নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। এর মধ্যে বৃহস্পতিবার ট্রাফিক পুলিশ আগরতলার রাজপথে মোটর চালিত প্যাডেল রিকশা থেকে মোটর খুলে নেওয়ার অভিযানে নামে। এতে সংশ্লিষ্ট রিকশা চালকদের তো রীতিমতো মাথায় হাত। ফলে বৃহস্পতিবার সংশ্লিষ্ট রিকশা চালকদের মধ্যে সাময়িক উত্তেজনার বশে আগরতলার বুকে বিক্ষিপ্ত অশান্তিও বাধে। যাই হোক, ঘটনা বেশি দূর গড়ায়নি। এর মধ্যে খবর পাওয়া গেছে রাজ্য সরকারের তথা প্রশাসনিক কোনো সিদ্ধান্ত বা নির্দেশের আগেই নাকি ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাসের নেতৃত্বে ট্রাফিক পুলিশ এই মোটর চালিত প্যাডেল রিকশা থেকে মোটর এবং ব্যাটারি খুলে নেওয়ার অভিযানে নেমে পড়ে। গোটা বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথকে সঙ্গে বসিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাসকে দায়ী করলেন। রাজ্য সরকারকে অবগত না করে জয়নিক পুলিশ অফিসার সুকান্ত বিশ্বাস, ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস, উনি নিজে ইচ্ছায় তোয়াক্কা করে সরকারের সমস্ত কিছু নিজেই সে অর্ডার দিয়েছেন ট্রাফিক পুলিশদেরকে এবং সারা আগরতলাতে একটা অরাজকতা তৈরি করার কার্যক্রম তৈরি করা হয়েছিল। আমি আমার আগরতলাবাসী এবং আমার গরিব রিক্সা শ্রমিকদেরকে ধন্যবাদ জানাবো যে ওনারা সেই যে কনস্পিরেসি ছিল তা থেকে ওনারা দূরে রয়েছেন। এমনকি ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাসকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে রীতিমতো ক্ষোভের সুরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এবং রাজ্য সরকার এখন সিদ্ধান্ত করেছে এবং আমি ডিজিপিকে বলে দিয়েছি যে ওই পুলিশ অফিসার বিশ্বাসকে ইমিডিয়েট সাসপেন্ড করার জন্য এবং অলরেডি সাসপেনশন অর্ডার তৈরি হচ্ছে। আর সঙ্গে সঙ্গে এই যে কনস্পিরেসি তার বিষয়ে আমরা যাঞ্চ করব ও যাঞ্চ করে যা সরকারি ব্যবস্থা আইনকে মেনে করা উচিত সরকার সেই দিশাতে কঠোর পদক্ষেপ নেবে। কারণ এই সরকার জনতার সরকার, গরিব মানুষের সরকার। কোনোভাবে গরিবকে নিগৃহীত করা বা গরিবকে অত্যাচার করা এই সরকার কোনোভাবে বরদাস্ত করবে না। ইতিমধ্যে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস বরখাস্ত হয়েছেন। এভাবে একজন ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর প্রশাসনিক নির্দেশ অনুমতি ছাড়াই মোটর চালিত প্যাডেল রিকশা থেকে মোটর খুলে নেওয়ার অভিযানে নামলেন এবং একাংশ অন্যান্য ট্রাফিক পুলিশদেরকেও তা করালেন।
একটা রহস্য তৈরি হয়ে আছে। যাই হোক, ঘটনার সুষ্ঠু তদন্তের পরেই কিন্তু মূল রহস্যের উদ্ঘাটন হবে। আপাতত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাসের ঘাড়ে বরখাস্তের খাড়া ঝুলল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। 11 দফা দাবি আদায়ে লক্ষ্যে কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার রাজ্য কমিটির শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করল। শুক্রবার একটি মিছিল করে শ্রম দপ্তরে এসে সংশ্লিষ্ট রাজ্য কমিটি শ্রম কমিশনার এন দেবনাথের কাছে এই ডেপুটেশন প্রদান করল। নির্মাণ শ্রমিক বোর্ডের ঘোষিত সুবিধাগুলো শ্রমিকদের প্রদান করা, ইটভাটার শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সমস্ত সামাজিক ভাতা চালু রাখা প্রভৃতি 11 দফা দাবিতে কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার রাজ্য কমিটি শুক্রবার শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে। অফিস লেন স্থিত সিটি অফিস থেকে একটি মিছিল বের হয়ে তা শ্রম দপ্তরের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম দপ্তরের কমিশনার এন দেবনাথের সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ তুলে ধরেন। মিছিলে সিটুর রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবর্গ উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে রাজ্যের শ্রমিকদের কাজের অভাবে হাহাকার সৃষ্টি হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে সিটু রাজ্য সভাপতি মানিক দে। কাজ নেই, খাদ্য নেই, গ্রাম শহর সর্বত্র একটা হাহাকার তৈরি হয়েছে এবং সরকার সাধারণত আগে আমরা লক্ষ্য করতাম পিডব্লিউডি ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, পাওয়ার, ওইদিকে ফিশারি ডিপার্টমেন্ট, এই ধরনের 8টা লাইন ডিপার্টমেন্ট আছে যারা সারা বছর কোনো না কোনো প্রকল্পে টাকা খরচ করতেন, এর থেকে কাজের ব্যবস্থা হতো। এখন লক্ষ্য করা গেছে যে রেগার কাজ তো দেওয়ার কথা 200 দিন, এ পর্যন্ত 30 থেকে 32 দিনের বেশি কাজ সারা ত্রিপুরা যে পায়নি। দ্বিতীয় যেটা টুয়েবের কাজ দেওয়ার কথা ছিল 100 দিন তারা, কিন্তু সেখানে কাজ পেয়েছে মাত্র 12 থেকে 13 দিন। তাহলে গ্রামে রেগার কাজ নেই, টুয়েবের কাজ নেই, লাইন ডিপার্টমেন্টে কোনো কাজ নেই, ফরেস্ট ডিপার্টমেন্ট প্রচুর পরিমাণ কাজ করাতো, তাদেরও প্রায় কাজ বন্ধ। এই পরিস্থিতির মধ্যে বাঁচবে কি করে, খাবেটা কি, চলবে কি করে, অভুক্ত অবস্থায় তাদের থাকতে হচ্ছে। শ্রম কমিশনার এন দেবনাথ তাদের দাবিগুলোর ব্যাপারে সহমত প্রকাশ করেছেন এবং তাদের দাবিগুলোর বিষয়ে দেখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন বলে খবর। এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নেতা কর্মীদের মধ্যে তথা নির্মাণ শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। 10টি তাজা কার্তুজ সহ দিল্লি বিমানবন্দরে গ্রেফতার আরজেডি বিধায়ক চন্দ্রশেখর শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই সঙ্গে থাকা লাগেজ চেকিং এর সময় বিধায়কের সুটকেসের মধ্যে ওই 10টি কার্তুজ পাওয়া যায়। পাটনাগামী বিমান ধরার জন্য দিল্লি বিমানবন্দরে গিয়েছিলেন বিহারের মধেপুরা শরদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর। উদ্ধার হওয়া সবকটি কার্তুজে 3.15 বোরের। উদ্ধারের পর বিধায়ককে আর পাটনাগামী বিমানে উঠতে দেওয়া হয়নি। সিআইএসএফ ওনাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়। দেশের অসামরিক বিমান পরিবহন আইন অনুযায়ী কোন রকম আগ্নেয়াস্ত্র বিমানে বহন করা অপরাধ। সেই অপরাধেই বিধায়ক চন্দ্রশেখরকে গ্রেফতার করা হয়নি। দুই জৈশ জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। গোপন খবরের ভিত্তিতে উত্তরপ্রদেশের পশ্চিম সাহারানপুর জেলার দেওবন্দ এলাকা থেকে এদের গ্রেফতার করে উত্তরপ্রদেশের পুলিশ জঙ্গি দমন শাখা। ধৃত দুই জঙ্গি কাশ্মীরের বাসিন্দা। উত্তরপ্রদেশের যুবকদের ফুসলিয়ে জৈশ সংগঠনে ভর্তি করানোর উদ্দেশ্যে এরা সেখানে গিয়েছিল। উত্তরপ্রদেশে পুলিশের জালে ধরা পড়ল দুই জৈশ মোহাম্মদ জঙ্গি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার উত্তরপ্রদেশের পশ্চিম সাহারানপুর জেলার দেওবন্দে এলাকায় অভিযান চালিয়ে দুই জৈশ জঙ্গিকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গি দমন শাখা। ধৃত দুই জঙ্গির কাছ থেকে বন্দুক সহ কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃত জঙ্গিদের নাম শাহনওয়াজ আহমেদ তেলি এবং আকিব। এদের মধ্যে শাহনওয়াজ জৈশ জঙ্গি সংগঠনের নিয়োগকারী হিসেবে কাজ করে, পাশাপাশি সে গ্রেনেড বিশেষজ্ঞ হিসেবেও কাজ করে। তবে ধৃত দুই জঙ্গির উত্তরপ্রদেশের বাসিন্দা নয়। শাহনওয়াজ জম্মু কাশ্মীরের কুলগাম এবং আকিব পুলওয়ামা জেলার বাসিন্দা। উত্তরপ্রদেশে তারা গিয়েছিল সেখানকার যুবকদের তাদের জঙ্গি গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে। সেখানকার যুবকদের সহজে মগজ ধুলাই করে জঙ্গি গোষ্ঠীতে ভর্তি করানোর উদ্দেশ্যই ছিল ধৃত দুই জঙ্গির। এর আগেও ধৃত দুই জঙ্গি একাধিকবার দেওবন্দ সহ উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায় এসেছিল যুবকদের ফুসলিয়ে জৈশ জঙ্গি গোষ্ঠীতে যোগদান করানোর জন্য। গত জানুয়ারি মাসেও একই উদ্দেশ্যে ওই দুই জঙ্গি উত্তরপ্রদেশে এসেছিল বলে জানা যায়। ধৃত দুই জৈশ জঙ্গির মোবাইল থেকে জৈশ মোহাম্মদের সংগঠনের সঙ্গে জড়িত বেশ কিছু ছবি এবং ভিডিও পাওয়া যায়।
এদিকে ওই দুই জঙ্গিকে গ্রেপ্তারের পর উত্তরপ্রদেশের ডিজিপি ওপি সিং সাংবাদিক সম্মেলন করে ধৃত দুই জঙ্গির ছবি প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলনে ডিজিপি আরও জানান, ধৃত দুই জঙ্গির সঙ্গে পাকিস্তানে অবস্থিত নিষিদ্ধ জঙ্গি জৈশ-ই মোহাম্মদের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। এরা দুজনেই কাশ্মীরের বাসিন্দা। আর তাদের সঙ্গে ধৃত জঙ্গিদের যোগাযোগ রয়েছে কিংবা আরও তথ্য পাওয়ার উদ্দেশ্যে ধৃতদের জেরা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, জানালেন ডিজিপি ওপি সিং। পাশাপাশি এ বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশ জম্মু কাশ্মীরের প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রেখেছেন বলেও তিনি জানান। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল। কালীবাজারে মাছ বাজার শেডটির বেহাল হাল, মাছ ব্যবসায়ীদের দুর্ভোগ। নবনির্মিত মাছ বাজার শেড সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ীদের মধ্যে বিলি বন্টনের দাবি। কালীবাজারের মাছ ব্যবসায়ীরা বর্তমানে গভীর দুর্ভোগের শিকার। বর্তমানে মাছের বাজার শেডে মাছ ব্যবসায়ীরা ব্যবসা করছেন তা ভেঙে চুরমার। ছাদ দিয়ে জল গড়ায়, ধসে পড়ছে পিলার, জল নিষ্কাশনী ব্যবস্থাও ধ্বংস। সর্বোপরি সংশ্লিষ্ট মাছের শেডটি নরক গুলজারে পরিণত। তবে আশ্চর্যের বিষয় হলো, বিগত সরকার কালীবাজারে একটি মাছের বাজার শেড নির্মাণ করে রেখে গেছে, কিন্তু 2017-তে নির্মাণ কাজ যে সম্পন্ন হলেও অজানা রহস্যজনক কারণে সেই নবনির্মিত বাজার শেডে সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ীদের জন্য জায়গা করে দেওয়া হচ্ছে না। বর্তমানে পুরনো মাছ বাজার শেডটিতেই তারা বিপজ্জনক অবস্থায় ব্যবসা করছেন বলে ব্যবসায়ীরা আতঙ্কের সুরে জানালেন। উদ্বোধন করে দিয়ে গেছে, আমরা সবাই না বর্ষে বিচ্ছে বোঝাশাইরা মাছও কাটাইছি। হ্যাঁ, ও দেখাইলাম, এরপরে তারা কি করছে না করছে জানি না, কিন্তু আজকে আমরা জল উঠবে পরে, কিন্তু ও না এই জল উঠবই বুক করতেছে। এটা কোনবেলা কি হয়, একটা কোন বর্ষে বাঙ্গা, এটারও কোনো ইয়ে নেই। সিপিএম আমলে এটারে উদ্বোধন করে দিয়ে গেছে, আমরা সবাই না বর্ষে বিচ্ছে বোঝাশাইরা মাছও কাটাইছি। হ্যাঁ, ও দেখাইলাম, এরপরে তারা কি করছে না করছে জানি না, কিন্তু আজকে আমরা জল উঠবে পরে, কিন্তু ও না এই জল উঠবই বুক করতেছে। এটা কোনবেলা কি হয়, একটা কোন বর্ষে বাঙ্গা, এটারও কোনো ইয়ে নেই। নবনির্মিত শেডে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যবসার জন্য জায়গা দেওয়া হয়নি, সে কথাও জানালেন সংশ্লিষ্ট অপর এক মাছ ব্যবসায়ী। নতুন শেড উদ্বোধন করে দিয়ে গেছে, এটা পঞ্চায়েত সেক্রেটারি, এটা আমরা জায়গা দেয় নাই। দুর্ভোগের সম্মুখীন এই মাছ ব্যবসায়ীরা কিন্তু নবনির্মিত মাছের বাজার শেডে তাদের জায়গা না পাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট পঞ্চায়েত সচিবকে দোষারোপ করলেন। কার্যত ভাঙা মাছ বাজার শেডে এই মাছ ব্যবসায়ীরা ব্যবসা করার ক্ষেত্রে বর্তমানে গভীর সমস্যা ও আশঙ্কার সম্মুখীন। অনতিবিলম্বে এই নবনির্মিত মাছ বাজার শেডে তাদের জায়গা করে দেওয়া হোক সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ীদের, এটাই এখন দাবি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বোল। আগামী 25 থেকে 28 ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মান নির্ধারণ কর্মসূচি। এই কর্মসূচিতে 4 দিন রাজ্যের সমস্ত অংশের শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানোর ব্যাপারে তাদের অভিভাবকদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি আগামী 3রা মার্চ বিদ্যালয়গুলিতে শিক্ষক অভিভাবক সভা অনুষ্ঠিত হবে। তা জানিয়ে সেই সভাগুলোতে সকল অংশের অভিভাবকদের উপস্থিত থাকারও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন। আদরণীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ এবং ওনার দপ্তর যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে 25 থেকে 28 পর্যন্ত ফেব্রুয়ারি, আমি আপিল করছি সমস্ত ত্রিপুরাবাসীকে যে ওই 25 থেকে 28-এর মধ্যে যাতে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে স্কুলে অবশ্যই পাঠায়, কারণ অনেক সময় দেখা যায় স্কুলে কোনো কারণে না গেল, তো ওই 25 থেকে 28-এর যে কোর্সটা হবে সে কোর্স থেকে বঞ্চিত থাকবে, যাতে 100% ত্রিপুরার সমস্ত ছাত্র ছাত্রীরা ওই সময়ে স্কুলে যায়, তার দায়িত্ব অভিভাবকদেরকে। আমি আপনাদেরকে নিবেদন করব করজোরে যে আপনারা আপনাদের সন্তানদেরকে, আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদেরকে ওই সময় অবশ্যই স্কুলে পাঠাবেন। 3 মার্চ একযোগে সমস্ত ত্রিপুরা রাজ্যে অভিভাবক মিটিং হবে টিচারদের সঙ্গে,
দেখা যায় যে প্রাইভেট স্কুলগুলির মধ্যে অভিভাবক মিটিং হয়, তার জন্য তৈরি হয়, হয়তো বা ত্রিপুরা রাজ্যের বাইরে হলে প্লেন ফেয়ার করে যেতে হয়। কিন্তু এই রাজ্যে আমার ছেলে আমার মেয়ে কোন স্কুলে পড়ছে, মা বাবা একবারও যাবে না, অভিভাবকরা প্যারেন্টস মিটিং হবে না, স্কুলের সিস্টেম থাকবে না, সেটা তো হতে পারে না। এনসিআরটির মাধ্যমে আমরা ফাউন্ডেশন তৈরি করতে চলছি, এডুকেশন লেভেল দিতে চলছি, শিক্ষার গুণগত মান বাড়াতে চলছি। তো আমার এটাও আপিল থাকবে 3 মার্চ সারা ত্রিপুরা রাজ্য ধরে যে প্যারেন্টস মিটিং হবে স্কুলের মধ্যে, সমস্ত প্যারেন্টসরা সমস্ত অভিভাবকরা যাতে ওই মিটিংয়ে উপস্থিত থাকে। নরসিংগড় বাজার সংলগ্ন মাঠে 4 দিন ব্যাপী পশ্চিম জেলা ভিত্তিক যাত্রা উৎসব শুরু বৃহস্পতিবার রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ এই যাত্রা উৎসবের উদ্বোধন করলেন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পশ্চিম জেলা ভিত্তিক যাত্রা উৎসব। যাত্রা সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে তথ্য সংস্কৃতি দপ্তর এবং পশ্চিম জেলা পরিষদের সহায়তায় ও বিধায়ক কৃষ্ণধন দাসের পৃষ্ঠপোষকতায় নরসিংগড় বাজার সংলগ্ন মাঠে এই যাত্রা উৎসব শুরু হয়েছে। রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ উপস্থিত অন্যান্য অতিথি প্রদীপ জ্বালিয়ে এই যাত্রা উৎসবের উদ্বোধন করেন। কার্যত এই যাত্রা উৎসবে নিজেও অভিনয় করলেন উপাধ্যক্ষ। আর তাদের অভিনীত যাত্রাপালা দর্শক সাধারণের ভালো লাগবে বলে নিজে বক্তব্যে আশা ব্যক্ত করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এর আগে মতো কখনো যাত্রা হয়নি, উপভোগ করেননি আপনারা। আজকের এই যাত্রাপালাটা আমরা এখানে আপনাদেরকে উপস্থাপনা করব, আশা করি আপনারা আনন্দ পাবেন। আমরা শুধু ধর্মনগর থেকে এসেছি, শিল্পী হিসাবে আমরা আনন্দ দিতে পারবো আপনাদেরকে। 4 দিন ব্যাপী 4টি স্থানে এই পশ্চিম জেলা ভিত্তিক যাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। এই যাত্রা উৎসবকে ঘিরে যাত্রা শিল্পী ও দর্শকদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাবোল। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব সংবাদ শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, স্বাদে রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। রেগার কাজের মজুরি প্রদানের দাবিতে কৈলাসহরের বাবুবাজার ইরানি পথ অবরোধ করল পশ্চিম ইয়াজিদ হাওড়া পঞ্চায়েতের যুব কংগ্রেস কর্মীরা। অভিমানে আইপিএফটি দল ছেড়ে মহারাজা প্রদ্যুৎ কিশোরের সাথে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হালাই জেলা আইপিএফটি নেতৃত্ব কৃষ্ণধন দেববর্মা। রাজ্য সার্বিক উন্নয়নে রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে এগিয়ে চলছে বিধানসভায় বললেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। বিধানসভার বিভিন্ন বিষয় নিয়ে পদ্ধতিগত বিচ্যুতি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের ঘৃণ্য এবং বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ধিক্কার জানান ত্রিপুরা বিধানসভা। সংবাদ আপাতত এ পর্যন্তই। সঙ্গে থাকবেন হাল্লা বলে। নমস্কার।